কন্টিনিউড পৃষ্ঠা 276। একবার দরজা খুলে বাইরে এলাম। বৃষ্টি থেমে গেছে। গাড়িটার সব দরজা লক করা আছে কিনা দেখলাম। চৌকিদারের ঘরে তখন আলো জ্বলছে। কম্পাউন্ডের মধ্যে ঘুরে বেড়ালাম খানিকক্ষণ। চারদিকে অসম্ভব চুপচাপ। বড় রাস্তা দিয়ে একটাও গাড়ি যাচ্ছে না। বাংলোর কম্পাউন্ডের ওপাশে একটা উঁচু বাঁধের মতো। ওপরে উঠে দেখলাম পাশেই একটা খাল, তার উল্টো দিকে 8-10টা খড় ও টিনের বাড়ি। চৌকিদারটা মিথ্যেবাদী। ও বলেছিল গ্রাম 2 মাইল দূরে, অথচ এত কাছেই তো বাড়ি রয়েছে। ফিরে এলাম নিজের ঘরে। কেন জানি না, খুবই অস্বস্তি লাগছে, কিছুতেই শুতে ইচ্ছে করছে না। আর মনে হচ্ছিল ঘরের মধ্যে একটা যেন ক্ষীণ গন্ধ পাচ্ছি। ঘরে ঢোকার পর থেকেই গন্ধটা নাকে আসছিল। আগে ঠিক খেয়াল করিনি, ডেটলের গন্ধের মতো। অবশ্য আমি ডাক্তার মানুষ, ডেটলের গন্ধ শোঁকা অভ্যেস বলেই বোধহয় কল্পনা করেছিলাম সেটা। নইলে অত রাত্রে বাংলোর মধ্যে ডেটলের গন্ধ আসবে কোথা থেকে? আমার ঘরের 3টে দরজা। একটা দরজা বারান্দার দিকে, উল্টো দিকে আর একটা বাথরুমের। বাকি দরজাটা খুলে দেখতে হলো। সেটা খুলতেই আমি চলে এলাম পাশের ঘরে। দরজাটার ছিটকানি লাগানো ছিল না। পাশের ঘরে এসে চৌকিদারটার ওপর আমি আরও রেগে গেলাম। ও বলেছিল এই ঘরটা অপরিষ্কার হয়ে আছে, কিন্তু ঠিক তার উল্টো, সে ঘরটি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হয় সেদিন বিকেলেই সাফ করা হয়েছে। এই ঘরে ডেটলের গন্ধ আরও বেশি। পৃষ্ঠা 277। এদিক ওদিক তাকিয়েও এই গন্ধের কোনো কারণ বুঝতে পারলাম না। 2টো খাট পাশাপাশি জোড়া দিয়ে, তার উপর নিখুঁতভাবে বিছানা পাতা, ধপধপে চাদর। চৌকিদারটার মিথ্যে কথা বলার মানে কি? এ ঘরে কি অন্য কেউ থাকে? চৌকিদারের সঙ্গে বন্দোবস্ত করে অনেক সময় বাইরের লোক ডাকবাংলোয় পাকাপাকি আস্তানা গাড়ে। হোটেলের চেয়ে অনেক সস্তা হয়, কিন্তু এখানে এই ফাঁকা মাঠের মধ্যে কে থাকতে আসবে? তাছাড়া ঘরটায় এমন কোনো জিনিসপত্র নেই যা থেকে বোঝা যাবে সেখানে কেউ নিয়মিত থাকে। আমার গোঁ চাপলো যে আমি এ ঘরটাতেই থাকবো। আমার ঘরে সিঙ্গেল খাট, ওই ঘরে ডবল খাট, হাত পা ছড়িয়ে শোয়া যাবে। পাশের ঘর থেকে আমার সুটকেস ও জামাকাপড় নিয়ে এলাম। এই ঘরটায় দরজায় বাইরে থেকে তালা বন্ধ, তবু আমি ছিটকিনি দিয়ে দিলাম ভেতর থেকে। অন্য সব দরজা টরজাও আটকালাম। হ্যাজাকটা সম্পূর্ণ না নিভিয়ে খুব কমিয়ে রেখে দিলাম টেবিলের ওপরে। সুটকেস থেকে আমার রিভলভারটা বার করে রেখে দিলাম বালিশের নিচে। রঞ্জন জিজ্ঞেস করলো, আপনার সঙ্গে বুঝি সবসময় রিভলভার থাকে? কর্নেল সেন বললেন, তখন থাকতো। বিহার শরীফে একবার গুন্ডার পাল্লায় পড়েছিলাম, তারপর থেকে গান পারমিট করিয়ে নিয়েছিলাম। মাধবী জিজ্ঞেস করলে, কি হয়েছিল বিহার শরীফে? কর্নেল সেন বললেন, সে গল্প শোনোনি? সেবার তো রঞ্জনের কাকা অর্থাৎ তোমার খুড়শ্বশুর শৈলেনও আমার সঙ্গে ছিল। বিহার শরীফের কাছে গুন্ডাদের পাল্লায় পড়েছিলাম। প্রাণেই মেরে ফেলতো। শৈলেনের কাঁধে তো ছুরিও মেরেছিল। আমি বললাম, সেটা অন্য গল্প, সেটা এখন থাক। এখন আগে এই ডাকবাংলোর গল্পটাই শোনা যাক। কর্নেল সেন বললেন, ঠিক বলেছ, সেই ভালো। এক গল্পের মধ্যে অন্য গল্প এসে যাচ্ছিল। ডাকবাংলোর ঘটনাটাই বেশি চমকপ্রদ। সেই রাত্রে বেশ কিছুক্ষণ জেগে থাকার পর ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমটা গাঢ় হয়নি। নতুন জায়গায় গেলে মানুষের সাধারণত পাতলা ঘুমই হয়। এটা হচ্ছে এক ধরনের সহজাত ডিফেন্স ইনস্টিংক্ট। যাই হোক, ঘুমের মধ্যেই অস্পষ্টভাবে একবার মনে হলো কাছাকাছি একটা গাড়ির আওয়াজ। একবার মনে হলো দূরের রাস্তা দিয়েই যাচ্ছে গাড়িটা। আবার মনে হলো বাংলোর কম্পাউন্ডেই ঢুকেছে। তাহলে কি যাদের আসবার কথা ছিল তারা এসেছে? কিন্তু এত রাতে? একটুক্ষণ কান পেতে অপেক্ষা করার পর আর কোনো আওয়াজ পেলাম না। লোকের পায়ের আওয়াজ কিংবা বারান্দায় উঠে চৌকিদারকে ডাকাডাকি তো শুনতে পাবো, তার কিছুই না। তখন বুঝতে পারলাম আমারই মনের ভুল। রাস্তা দিয়ে কোনো গাড়ি চলে গেছে, আমি ভেবেছি বাংলোতে এসেছে। রাত্রিবেলা, বিশেষত নির্জন জায়গায়, দূরের আওয়াজও কাছের মনে হয়। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু সেটাও ঠিক শান্ত নিরুদ্বিগ্ন ঘুম নয়। কিছু একটা অস্বস্তি থেকেই গিয়েছিল। কোথায় যেন খুটখাট শব্দ শুনছি। কে যেন কোনো একটা ভারী জিনিস ধরে টানছে। কেউ ফিসফাস করে কথা বলছে। একবার চোখ মেলে তাকিয়ে ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম। কোথাও কিছুই নেই। সবই আমার মনের ভুল। ভুতুরে ডাকবাংলো নিয়ে অনেক গল্প টল্প পড়েছি তো, মনের মধ্যে সেগুলোই বোধহয় কাজ করছিল। বাংলার থেকে ইংরেজিতেই এসব গল্প বেশি আছে। ভুতুরে ডাকবাংলো সাধারণত খুব পুরনো হয়, কিন্তু এই বাংলোটা প্রায় নতুন। নতুন বাড়ি ভূতদের সহ্য হয় না।
আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। ঘুমিয়ে পড়েছিলামও। এবার ঘুম ভাঙল স্পষ্ট একটা অনুভূতিতে। মুখের ওপর সুরসুরির মতন ভাব। কেউ যেন আমার মুখের ওপর চামড় বুলিয়ে দিচ্ছে। চোখ মেলে তাকালাম, ঘাড় ঘুরিয়ে দেখলাম আশেপাশে কোথাও কিছু নেই। এটাও আমার মনের ভুল ছাড়া আর কী বা হবে? তাহলে হয়তো স্বপ্ন দেখছি। কিন্তু এরকম অদ্ভুত স্বপ্ন দেখবার মানে কি? রাত দুপুরে আমার মুখে চামড় বোলাতে আসবে কে? ভূতের কি আর খেয়ে দেয়ে কাজ নেই? তাছাড়া খুব ছেলেবেলায় মুশকিল আসানদের হাতে চামড় দেখতাম, তারপর তো আর দেখিইনি। এবার মনটা শান্ত করে আবার ঘুমোবার উদ্যোগ করলাম। পৃষ্ঠা 278। কিন্তু চোখ বোঝবার পরই মনে হলো, না, মনের ভুল হতেই পারে না। আমার মন তো এতখানি কল্পনাপ্রবণ নয়। স্পষ্ট অনুভব করেছি আমার মুখে চামড়ের মতন কিছু একটার ছোঁয়া লেগেছে। এটা একটা বাস্তব অনুভূতি। অর্থাৎ সত্যি এরকম কোনো জিনিস আছে এই ঘরের মধ্যে। কি হতে পারে? কোনো পাখি টাখি নয় তো? চোখ খুলে তাকালাম আবার। এই ঘরের মধ্যে পাখি আসবে? ভুল। পাখি কি করে আসবে? ব্যাপারটা যতক্ষণ না কোনো নিষ্পত্তি করতে পারছি ততক্ষণ আর ঘুম আসবে না। তারপর ভাবলাম, যদি পাখি বা বাদুড় টাদুর কিছু হয় তাহলে একটুক্ষণ অপেক্ষা করলেই আবার তাদের উপস্থিতি টের পাওয়া যাবে। চোখ খোলা রেখে স্থির হয়ে শুয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই। অদ্ভুত নিস্তব্ধ রাত। হঠাৎ মনে হলো আমি খুব ক্ষীণ একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আমার নিজের নয়, অন্য কারোর। একবার, দুবার, তিনবার। ধর্মর করে উঠে বসলাম। হ্যাজাকের মৃদু আলোয় ঘরটা আবছায়া। ঘাড় ঘোরাতেই দেখতে পেলাম আমার শিয়রের কাছে দেয়াল ঘেঁষে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মাথার চুল খোলা। আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম সেই চুলের ঝাপটা লেগেছিল আমার মুখে। মাধবী বিবর্ণ মুখে বলল, ভূত। রঞ্জন তার কাঁধে হাত রেখে বলল, চুপ। কর্নেল সেন বললেন, আমারও তাই মনে হয়েছিল এবং স্বীকার করতে লজ্জা নেই, আমি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম। নইলে আমার তখন যুবক বয়স। মাঝরাত্রে ঘরের মধ্যে একটি যুবতী মেয়েকে দেখে অন্য কিছুও তো মনে হতে পারত। আমরা যতই শিক্ষিত হই আর কুসংস্কার মুক্ত হবার বড়াই করি, এক এক সময় আমাদেরও যুক্তিবোধ নষ্ট হয়ে যায়। মেয়েটির বয়স 25-26। ভদ্রঘরের মেয়ে, মোটামুটি সুন্দরী বলা যায়। একটা কালো রঙের শাড়ি পরে আছে। চুলগুলো সব খোলা। চোখে মুখে রীতিমতন ভয়ের চিহ্ন। মেয়েটি 2 হাত জোর করে আছে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। পাগল হতে পারে কিংবা বিপদে পড়ে কেউ আশ্রয় চাইতে পারে। কিন্তু আমি ভয় পেয়েছিলাম কেন জানো? মেয়েটি ঘরের মধ্যে ঢুকলো কি করে? আমি তো সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি শোবার আগে। রক্ত মাংসের কোনো মানুষের পক্ষে তো দেওয়াল কিংবা দরজা ভেদ করে ঢোকা সম্ভব নয়। দরজাটা খোলা, স্পষ্ট দেখছি একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে ঘরের মধ্যে। এটা কি করে সম্ভব? তবে কি অলৌকিক বা অশরীরী কিছু? আমার গলা শুকিয়ে গেল, হাত পা কিছুই নড়াতে পারলাম না। এক দৃষ্টে তাকিয়ে রইলাম মেয়েটির দিকে। মেয়েটিও তাকিয়ে আছে সোজাসুজি আমার চোখে। মনে হয় তার চোখ দুটো যেন জল করছে। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম। আর যাই হোক, ভূত নয়, রক্তমাংসেরই মেয়ে, হয়তো পাগল কিংবা ডাইনি জাতীয় কিছু। নিজেকে একটু সামলে নিয়ে আমি জিজ্ঞেস করলাম, কে কে আপনি? সেই অস্পষ্ট আলোতেও মনে হলো মেয়েটির ঠোঁট কাঁপছে, কিন্তু কিছু বলল না। আমি আবার জোরে জিজ্ঞেস করলাম, কে আপনি? শুনুন। মেয়েটি কথা শেষ করলো না। হঠাৎ একটা দৌড় লাগালো। দৌড় শুরু করতেই আমি ভেবেছিলাম ও বুঝি আমার ওপর ঝাঁপিয়ে পড়বে, নখ দিয়ে আমার চোখ অন্ধ করে। ভয়ে আমি মুখ ঢেকে ফেলেছি। মেয়েটি কিন্তু দৌড়ে পাশের ঘরে চলে গেল, মাঝখানের দরজা দিয়ে। ওই দরজাও তো আমি বন্ধ করেছিলাম। ভয়ে আমার বুক রীতিমতন ঢিপঢিপ করছে। কিছুতেই সামলাতে পারছি না নিজেকে। এ কথাগুলো স্বীকার না করলে মিথ্যে বলা হতো। আমি ভীতু লোক নই, কিন্তু সেদিন ভয় পেয়েছিলাম ঠিকই। মেয়ের বদলে ঘরের মধ্যে পুরুষ মানুষকে দেখলে বোধহয় ভয় পেতাম না। হঠাৎ রিভলভারটার কথা মনে পড়ল। মনে পড়তেই সাহস ফিরে এলো কিছুটা। বালিশের তলা থেকে রিভলভারটা বার করে খাট থেকে নামলাম। পৃষ্ঠা 279। প্রথমে আমার পা দুটো কাঁপছিল খুব। আস্তে আস্তে সেটা কমল। একবার ইচ্ছে হলো কোনো রকমে গিয়ে দরজাটা বন্ধ করে আবার শুয়ে পড়ি, কিন্তু আবার এটাও অনুভব করলুম মনের এই ভীরুতা না কাটাতে পারলে সারা জীবন একটা লজ্জা থেকে যাবে। ব্যাপারটা শেষ পর্যন্ত দেখা দরকার।
একটা রক্তমাংসের মেয়েই তো, তাকে এতটা ভয় পাবার কি আছে? হ্যাজাকটা বাড়িয়ে দিয়ে সেটা বাঁ হাতে নিয়ে এলাম পাশের ঘরে। মেয়েটি সেই ঘরেই অপেক্ষা করছিল। আমি খাট থেকে নেমে দু এক পা এগোতেই স্পষ্ট বুঝতে পারলাম সে দৌড়ে বেরিয়ে গেল বাইরে। ওখানে দাঁড়িয়ে সে লক্ষ্য করছিল আমাকে। ও ঘরের দরজাও খোলাই ছিল, কেননা আমি ছিটকিনি খোলার শব্দ পাইনি। শুধু দরজার একটা পাল্লায় আওয়াজ হলো দড়াম করে। পাশের ঘরে এসে আমি চুপ করে দাঁড়ালাম। তক্ষুনি বাইরে না বেরিয়ে দেখতে লাগলাম দরজাগুলো। কোনো দরজাই ভাঙা নয়। তাহলে ছিটকিনি খুলল কি করে? আমি প্রত্যেকটা বন্ধ করেছি নাকি করিনি? অনেক সময় বেশি সাবধানী হতে গেলে আসল ব্যাপারেই ভুল হয়ে যায়। আমি যে একবার বাইরে গিয়েছিলাম, তারপর ভেতরে ঢুকে আর দরজা বন্ধ করিনি, তা প্রায় অসম্ভব বলা যায়। অথচ মেয়েটি ঢুকলো কি করে ভেতরে? দরজা না ভেঙে বা দেওয়াল ভেদ করে তো কেউ ঘরে ঢুকতে পারে না। কিংবা বাইরে থেকে ছিটকিনি খোলার কোনো উপায় আছে? এই সমস্যার সমাধান আমি আজও করতে পারিনি। ঘরের ভেতরে দাঁড়িয়েই আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কী জন্য এসেছেন? বাইরে থেকে কোনো উত্তর এলো না, কোনো শব্দও নেই। সব মিলিয়ে ব্যাপারটা অলৌকিক বলেই বিশ্বাস করতে ইচ্ছে হয়। তখন আমার উচিত ছিল ভালো করেই দরজা জানলা আবার বন্ধ করে এসে শুয়ে পড়া, মন থেকে ব্যাপারটা একেবারে মুছে ফেলা। কিন্তু এ যে একবার ধারণা হয়ে গেল ছিটকিনি বন্ধ থাকা সত্ত্বেও দরজা দিয়ে মেয়েটি ঢুকেছে, তা হলে তো আবার বন্ধ করলে আবার ঢুকতে পারে। কোনো রক্তমাংসের মানুষের পক্ষে যে বন্ধ দরজা না ভেঙে কিংবা দেওয়াল ভেদ করে আসা সম্ভব নয়, এই যুক্তিবোধটা আমার দুর্বল হয়ে গিয়েছিল। আমি বাইরের বারান্দায় চলে এলাম। সেখানেও কেউ নেই। তবু আমি চিৎকার করলাম, কে? কে ওখানে? কোনো সাড়া নেই। তখন আমার চোখ পড়ল আমার গাড়িটার ঠিক পিছনেই আর একটা জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। অস্পষ্ট অন্ধকারে আগে সেটা আমি দেখতে পাইনি। তাহলে তো আর অলৌকিক বলে মনে করা যায় না। একটা জলজ্যান্ত জিপ গাড়ি তো সত্যিই দাঁড়িয়ে আছে, এবং গাড়ি যখন আছে তাতে নিশ্চয়ই কেউ এসেছে। বারান্দায় সিঁড়ি দিয়ে দু এক পা নেমে গিয়ে দেখলাম জিপ গাড়িটা খালি, ভেতরে কেউ নেই। যারা এসেছে তারা গেল কোথায়? কোনো সাড়া শব্দ নেই কেন? ডান দিকে তাকিয়ে দেখলাম চৌকিদারের ঘরে তখনও আলো জ্বলছে। বেশ চেঁচিয়ে ডাকলাম, চৌকিদার, চৌকিদার। চৌকিদার তো আগেই বলে রেখেছে যে সে কানে শুনতে পায় না, সুতরাং তার সাড়া না দেবার অধিকার আছে। কিন্তু চৌকিদারের ঘরে নিশ্চয়ই অন্য কেউ না কেউ আছে। আমি প্রথম যখন দরজা ধাক্কা দিয়েছিলাম তখন ওর দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। ওর বউটাও হতে পারে, কিন্তু সে তো শুনতে পারে আমার চিৎকার। সে ডেকে দিতে পারছে না। এত রাত্রে ওর ঘরে আলো জ্বলছেই বা কেন? জিপ গাড়িটার কাছে গিয়ে পরীক্ষা করে দেখবার জন্য আমি এসেছিলাম। এমন সময় মনে হলো জিপ গাড়িটার পেছন থেকে কিছু একটা শব্দ হলো। এই প্রথম আমি অন্যভাবে সতর্ক হয়ে উঠলাম। জিপ গাড়িটার পেছনে কেউ লুকিয়ে আছে, এবং নিশ্চয়ই কোনো দুষ্টু বদমাইশ লোক। আমার ডাকে যখন সাড়া দিচ্ছে না, তখন ওদের কুমতলব থাকাই স্বাভাবিক। আমার হাতে রিভলভার ছিল, কিন্তু ওরা জিপের পেছন থেকে খুব সহজেই আমাকে গুলি করতে পারে। আমি মাথা নিচু করে তাড়াতাড়ি ফিরে এলাম ঘরের মধ্যে। দরজার আড়ালে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কে? কথা বলছেন না কেন? পৃষ্ঠা 280। এবারও কেউ সাড়া দিল না। এই সাড়া না দেওয়ার ব্যাপারই আমার কাছে সবচেয়ে অস্বাভাবিক লাগছিল। চৌকিদারকে ডেকেও সাড়া পাওয়া গেল না। মাঝরাত্রে যারা জিপে করে আসে তারাও সাড়া দেয় না। কিন্তু ওদের যদি চুরি করার মতলব থেকে থাকে, তাহলে আমি যখন বাইরে বেরিয়েছিলাম তখন ওরা আমাকে সহজেই ঘায়েল করতে পারত। একলা মেয়েটাকে প্রথমে ঘরের মধ্যে পাঠিয়ে আমাকে বাইরে টেনে এনেছে। যাই হোক, এরা ডাকাত হলেও আমাকে একাই আত্মরক্ষা করতে হবে। স্পষ্ট বোঝা যাচ্ছে চৌকিদারের কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। খালের ওপারে কয়েকটা ঘরবাড়ি আছে বটে, কিন্তু এখান থেকে চেঁচালেও তারা শুনতে পাবে না, কিংবা শুনতে পেলেও সাহায্য করতে আসবে কি না সন্দেহ। সাধারণত কেউ আসে না। দরজার আড়ালে দাঁড়িয়ে নজর রাখলাম জিপ গাড়িটার উপর। গাড়িটার পেছনে মানুষের নড়াচড়া আর ফিসফাস কথা শোনা যাচ্ছে একটু একটু। ওরা কজন আছে? সেই মেয়েটাও গিয়ে ওখানে লুকিয়েছে। মেয়েটাকে দেখে আর যাই হোক ডাকাত দলের সঙ্গিনী বলে মনে হয়নি, বরং ওর মুখে বেশ একটা ভয়ের চিহ্ন দেখেছিলাম। আমাকে কিছু একটা বলতেও চেয়েছিল। শুনুন বলেই আর শেষ করতে পারেনি, ছুটে পালিয়েছে। কি ওদের মতলব? যদি ডাকাত হয় তাহলে আমাকে আক্রমণ করার সুযোগ পেয়ে ওরা ছেড়ে দিল কেন? আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকা যায়? দরজার ছিটকিনিটা খিল লাগিয়ে দিলাম। সে ঘরের খাটখানা এনে ঠেকিয়ে দিলাম দরজার সঙ্গে।
তারপর চলে এলাম পাশের ঘরে। মাঝখানের দরজাটা বন্ধ করে টেবিলটা টেনে এনে সেটাকে আটকে দিলাম। বাথরুমের দরজাটার সামনে পরপর দাঁড় করিয়ে দিলাম দুটো চেয়ার। আমার কাছে 24টা বুলেট আছে। যদি কেউ দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে তাহলে বেশ কিছুক্ষণ লড়াই করতে পারা যাবে। অন্তত 2-1 জন ঘায়েল না হয়ে আমাকে কিছু করতে পারবে না। ওই সব চেয়ার টেবিল টানাটানি করার সময় আমার সবচেয়ে বেশি রাগ হচ্ছিল চৌকিদারটার ওপর। ওর সঙ্গে নিশ্চয়ই ডাকাত দলের যোগসাজশ আছে, কিন্তু তাহলে আবার ও আমাকে এই ডাকবাংলোয় থাকতে বারণ করেছিল কেন? এত রাত্রিরে ওর ঘরে আলোই বা জ্বলছে কেন? চৌকিদারের ব্যবহারটাই বেশি রহস্যময়। যাই হোক, তখন কিন্তু আমার আর সেরকম ভয় করছিল না। আমি রীতিমতন যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলাম। বাইরের দিকে দরজাটা সবচেয়ে ভালোভাবে গার্ড করা দরকার। এ ঘরে 2টো খাট আছে। 2টো খাটকেই টেনে এনে যদি দরজার সঙ্গে দিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা দুর্গের মতো হবে। বিছানাটা পাট করে রেখে আমি একটা খাট প্রথমে টেনে সরাতে গেলাম। একটু সরাতেই দেখলাম তলায় একটা ডেড বডি। মাধবী চেঁচিয়ে উঠল, কি? কর্নেল সেন নির্লিপ্তভাবে বললেন, একটা ডেড বডি। একজন পুরুষ মানুষ, বছর 30 বয়স, পাজামা ও পাঞ্জাবি পরা, সুপুরুষ বলা যায়। মেঝেতে একটা চাদর পেতে তার মৃতদেহটি শোয়ানো। রক্তটক্ত কিছু নেই, সব ধুয়ে মুছে পরিষ্কার করা। লোকটির চোখ চেয়ে আছে। হঠাৎ দেখলে তাকে মৃত বলে মনে হবে না। আমি তো ডাক্তার মানুষ, আমি এক পলক তাকিয়েই তার মুখে মৃত্যুর চিহ্ন দেখতে পেলাম। তখন আমি বুঝতে পারলাম কেন একটু আগে ঘরের মধ্যে ডেটলের গন্ধ পাচ্ছিলাম। রক্তটক্ত সব ধুয়ে ডেটল দিয়ে ঘর মোছা হয়েছে। লোকটির জামা টামা তখনও ভিজে ভিজে। বুলেটের গর্তটা ঠিক বুকের মাঝখানে নয়, গলার কাছে। যে তাকে মেরেছে সে রিভলভার চালানোয় খুব অভিজ্ঞ নয়, কিংবা হয়তো ধস্তাধস্তি হয়েছিল। খাটটা সরিয়েই সেই মৃতদেহটা দেখতে পেয়ে আমি 2-1 মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। রঞ্জন বলল, ব্যাস, এখন এই পর্যন্ত। আমি রঞ্জনের মুখের দিকে তাকালাম। মাধবী জিজ্ঞেস করলো, তার মানে? পৃষ্ঠা 281। রঞ্জন বলল, তোমার তো ঘুম পেয়ে গেছে, গল্পটা আজ এই পর্যন্ত থাক, আবার কাল শুনবে। মাধবী সোজা হয়ে বসে চোখ বড় বড় করে বলল, আমার ঘুম পেয়েছে, তোমাকে বলেছে। এখন কেউ ঘুমোতে পারে? রঞ্জন হাসতে হাসতে বলল, এই রকম দারুণ সাসপেন্সের জায়গায় গল্প থামিয়ে দিলে কি চমৎকার হবে বলো তো? শুয়ে শুয়ে সারা রাত তারপর কি হলো তারপর কি হলো ভাববে। আসল গল্পের চেয়েও নিজের মনে মনে অনেক গল্প তৈরি হবে, সেটাই ভালো না? মাধবী ধমকে উঠল, তুমি চুপ করো তো, বড্ড বাজে বকো। এই পর্যন্ত শুনে বাকিটা কেউ না শুনে পারে? সেই মেয়েটা কোথায় গেল? রঞ্জন আমার দিকে ফিরে বলল, তুই কি বলিস সুনীল? আজ এই পর্যন্ত থাক, নাহলে সারা রাত কেটে যাবে। মামাবাবুকে তো বিশ্রাম দেওয়া উচিত। কর্নেল সেন চুপ করে বসে আছেন। আমি বললাম, তার চেয়ে এক কাজ করলে হয়, মাধবী বরং একটু কফি বানাক, এখন একটু গরম হলেই জমবে। না হয় সারা রাত জাগা হবে আজ। কর্নেল সেন, আপনার আপত্তি আছে? কর্নেল সেন বললেন, কিছুমাত্র না, কফির আইডিয়াটা খুব ভালো, এখন একটু গরম কফি পেলে মন্দ হতো না। রঞ্জন স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তাই হোক তবে। মাধবী, উঠে পড়ো। মাধবী আমার দিকে তাকিয়ে ভ্রুভঙ্গি করে বলল, খালি আমাকে খাটানো, এত রাত্রে রান্নাঘরে ঢুকতে আমার ভয় করছে।